কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই অন্যরকম একটা ড্রামা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে 2037। এবং এই 2037 সংখ্যাটা কিন্তু শুধুমাত্র কোনো একটা সংখ্যা নয়, এটা একজন মানুষের পরিচয়। এবং এই সিনেমাতে আমরা দেখবো যে 17 বছরের একটা মেয়ে যে স্কুলে পড়াশোনা করছে, অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যে সে তার প্রতিবন্ধী মাকে একটা ভালো জীবন দেবে, কিন্তু হঠাৎ করেই তার জীবন একটা ভয়ঙ্কর মোড় নেয়। তো ওই মেয়েটির নাম ছিল হচ্ছে ইউন। তবে এই নিষ্পাপ মেয়েটিকে একটা খুনিতে রূপান্তরিত করা হয় এবং এরপর তার নাম হয় হচ্ছে 2037। মানে একটা রাত্রের ঘটনা তার পুরো জীবন বদলে দিয়েছে। এবং তারপর ওই মেয়েটার সাথে জীবনে কি ঘটে এবং মেয়ে কি সেই ট্রমা থেকে আর বের হতে পারে নাকি তার জীবন সেখানেই শেষ হয়ে যায়, এই বিষয়টি আমরা এই সিনেমাতে দেখব। IMDb-তে 6.9 রেটিং পাই সিনেমাটা। চলো আমরা খুব সংক্ষেপে দেখে আসি। তবে তার আগে একটা ব্রেক রয়েছে, ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো গল্পের শুরু হয় 17 বছরের একটা মেয়েকে দেখিয়ে, যার নাম হচ্ছে ইউন। এবং সে তার মায়ের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করছিল। তবে তার মা ঠিক মতো শুনতেও পেত না, আবার বলতেও পারতো না। তো ইউন খুব চেষ্টা করে তার মাকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য, যাতে একসাথে কমিউনিকেট করতে পারে এবং বাইরে গেলে তার মা অন্তত কথা বলতে পারে অন্য কারোর সাথে। আর ইউনের বাবা অনেক বছর আগে মারা গিয়েছে, আর এখন তারা দুজনই রয়েছে এবং মা আর মেয়ে মিলেই তাদের সংসার একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল। আর ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তবে তারপর এই খারাপ আর্থিক অবস্থার মধ্যেই ছোট ছোট খুশির মাঝেই তারা হাসতে হাসতে জীবন কাটায়। আর ইয়নের মা রাইস কেক খুব পছন্দ করে, আর এ কারণে যখনই ইয়ন স্কুল থেকে ফিরে আসে, সে সবসময় তার মায়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আর অন্যদিকে ইয়নের কসমস ফুলও খুব ভালো লাগে এবং তার মা প্রতিদিন সেই ফুল এনে তাকে দেয়। আর এভাবেই তারা দুজন ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। কিন্তু ইয়ন প্রায়ই তার মাকে এই ফুল ছিঁড়তে বাধা দেয়, কারণ তার বিশ্বাস ফুলেরও ব্যথা হয়। তো যাই হোক, তারা দুজনে মিলে কষ্ট করে বাড়ির খরচ চালানোর চেষ্টা করে। ইয়নের মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, আর ইয়ন একটা ক্যাফেতে পার্ট টাইম জব করে। কিন্তু মা কষ্ট পায় এটা দেখে যে তার মেয়ে এত ছোট বয়সে কাজ করছে, এবং সে প্রায়ই বলে, তুই এখন কাজ ছেড়ে দে, কারণ তোর বাবার চিকিৎসার জন্য যে ঋণটা আমরা নিয়েছিলাম সেটা শোধ হয়ে গিয়েছে। কিন্তু ইয়ন তার মাকে কষ্ট দিতে চায় না এবং সে প্রতিবারই কথা ঘুরিয়ে দেয় এবং শুধুমাত্র একটা হাসি দিয়ে উড়িয়ে দেয়। তো যাই হোক, ইয়নের মায়ের কিন্তু আবার আরেকটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে অ্যাজমা। মনে করো যে বুকে কফ জমার। আর এই কারণে সে প্রায় অনলাইনে নানা ধরনের হার্বাল চা অর্ডার করে, যা খেলে তার কিছুটা আরাম লাগে। তো এরপর একদিন ইয়নের স্কুলের বন্ধু তার কাজের জায়গায় আসে এবং এইখানে তাদের কথা আমরা জানতে পারি যে ইয়ন তো অনেক আগে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু মায়ের যাতে সন্দেহ না হয় এজন্য সে প্রতিদিন ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়। তবে ভালো ব্যাপারটা হচ্ছে সে অলরেডি SSC পাস করেছে। তো SSC পাসের যোগ্যতা অনুযায়ী সে একটা সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এবার সে ওই সরকারি চাকরির জন্য উত্তীর্ণ হতে পারেনি। তবে আগামী বছর সে আশা করছে সে আবার পরীক্ষা দিয়ে পাশ করবে। আর তার বন্ধুরা তাকে পুরো সাপোর্ট দেয় এবং তাকে উৎসাহ দেয় এবং প্রয়োজনীয় বইও এনে দেয়। তো যাই হোক, একদিন ইয়ন খবর পায় যে তার মায়ের কাজ করার সময় হাত কিছুটা কেটে গিয়েছে। তো সে কান্না করতে করতে মায়ের কাছে হসপিটালে ছুটে যায়। আর তখন ইয়নের মায়ের যে সহকর্মী হসপিটালে নিয়ে গিয়েছিল তাকে ইয়ন থ্যাংক ইউ বলে। তো যাই হোক, পরের দিন ইয়নের মা তার মেয়ের ছবি দেখে হাসে। আর ঠিক ওই সময় সহকর্মী আসে এবং বলে, আপনার মেয়ে তো খুবই সুন্দরী। তো ইয়নের মা কিন্তু কথা বলতে না পারলেও, কানে না শুনলেও সে কিন্তু ঠোঁট পড়তে পারে এবং সে সাইন ল্যাঙ্গুয়েজে হাসি মুখে বলে সে একদম তার বাবার মতো দেখতে হয়েছে। কিন্তু ওই সামনের যে সুস্থ মানুষটা, সে এটা কিছুই বুঝতে পারে না, ভাবতে থাকে এটাতে প্রতিবন্ধী, আমার কথা শুনতেও পাবে না, বুঝতেও পারবে না। তো এটা ভেবে সে বিনা দ্বিধায় বলে দেয়, ইয়ন তো বড় হয়ে গিয়েছে,
ওকে এখন বিয়ে দিলেই ভালো হবে এবং ইয়নকে আমার চেয়ে কেউ বেশি খুশি রাখতে পারবে না। তো এবং এই খুশিটা একটু বাজে খুশি বলেছে, মানে বিছানার খুশি আর কি। আর এই কথা বলে সে বাজেভাবে হেসে ওঠে এবং ইয়নকে নিয়ে বাজে বাজে ইঙ্গিতে কথা বলতে থাকে। কিন্তু ইয়নের মা কিছু শুনতে না পারলেও ঠোঁট তো পড়তে পারে, আর এ কারণে সে রেগে গিয়ে ওকে জোরে একটা থাপ্পড় মারে। আর তখনই ওই মানুষটা বিগড়ে যায় এবং তার ইনটেনশন খারাপ হতে শুরু করে। মানে প্রথমবার ইয়নকে দেখার পরেই তার ভেতরে যে একটা শয়তান রয়েছে সেটা জেগে উঠেছিল। তো এরপর সে ইয়নের উপর আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে চিন্তা ভাবনার দিক দিয়ে। তো যাই হোক, ওই দিনে ওই লোকটা করে কি ইয়নের ক্যাফেতে যায় এবং ওর দিকে মনে করো বাজে দৃষ্টিতে তাকায়। এমনকি বাড়ি ফেরার পরেও ইয়ন তার মাথা থেকে যায় না এবং সে করে কি সেদিন অনেকখানি মদ খায় এবং মাতাল অবস্থায় ইয়নকে কিভাবে ভোগ করা যায় এটা ভাবতে থাকে। আর অন্যদিকে ওই দিনই ইয়ন কাজ থেকে বের হতে একটু লেট হয়ে যায়, রোডগুলো খালি ছিল। আর ওই সুযোগে ওই মাতাল লোকটা করে পিছু নিতে শুরু করে। আর কিছুক্ষণ পরে ইয়ন যখন বুঝতে পারে তার পেছনে কেউ আসছে, সে ভয়ে দ্রুত হাঁটা শুরু করে। কিন্তু ওই লোকটা তখন দৌড়ে এসে ইয়নকে পেছন থেকে ধরে ফেলে এবং একটা জঙ্গলে নিয়ে জন্তুর মতো ওকে ধর্ষণ করে। আর শুধুমাত্র তাই নয়, সে ইয়নের চোখের দিকে তাকিয়ে ধমক দেয় ও যদি এই ব্যাপারে কাউকে কিছু বলে ওর মাকেও রেপ করবে। আবার ওই দিকে আমরা দেখতে পাই ইয়নের প্রতিবন্ধী মা চিন্তিত হয়ে পড়ে, কারণ রাত হয়ে গিয়েছে, ইয়ন এখনো বাড়ি ফিরেনি। তো উদ্বিগ্ন হয়ে সে বাইরে বেরিয়ে খোঁজ করে থাকে। আর ঠিক তখনই ওই লোকটা ইয়নের মাকে একা দেখে এবং তার মনে আবারও নোংরা বাসনা জেগে ওঠে যে সে এবার ইয়নের মাকে রেপ করবে এবং তার দিকে এগিয়ে যেতে লাগে। আর ওই দিকে আমরা দেখি ইয়ন তো মনে করে একটা বাচ্চা মেয়ে, সে অসহ্য যন্ত্রণায় আগে থেকেই ভুগছে এবং কিন্তু ওই অবস্থায় সে ওই লোকটার বাজে চিন্তা বুঝতে পারে এবং এই জন্য সে তার মাকে বাঁচানোর জন্য নিজের শেষ শক্তিটুকু জোগাড় করে ইয়নের পাশেই পড়ে থাকা একটা পাথর তুলে নেয় এবং ওই লোকটার মাথায় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা মারা যায়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়নকে হত্যার দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। তবে এখানে পুলিশ কোনো প্রমাণ পায় না যে এটা একটা সেলফ ডিফেন্স ছিল। তবে তারা বিশ্বাস করছে যে এই মেয়েটা শুধু শুধু তো ওকে মারেনি, কিন্তু ওই মেয়েটা যদি কিছু না বলে তাহলে তো ব্যাপারটা হয় না। তো এই জন্য এই কেসটাকে সেলফ ডিফেন্স নয় বরং মার্ডার কেস বলা হয়। তো তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে একটা মেয়েকে রেপ করা হলো, কেন এটা সেলফ ডিফেন্সে গেল না? তো এখানে একটা বিষয় দেখো, ইয়ন কিন্তু এটা কাউকে বলেনি যে সে রেপড হয়েছে, কারণ সে যদি এটা বলে তার মা যদি জানতে পারে সে কষ্ট পাবে এবং সামাজিকভাবে তারা খুব হেনস্থার শিকার হবে। তো এই জন্য সে পুরো দায় নিজের উপর নিয়ে নিয়েছে যে আমি তাকে হত্যা করেছি, কিন্তু এই কথা সে বলেনি যে ওকে রেপ করা হয়েছে বা ওকে আক্রমণ করা হয়েছে। তবে এরপর ইয়নকে বাঁচানোর জন্য সরকারি উকিল ওকে পরামর্শ দেয় তুমি পাবলিকের সামনে আসো এবং কোনো উইমেন অর্গানাইজেশনের হেল্প নাও, তোমার মনের ভেতর যদি কোনো কিছু থাকে আমি তোমাকে সাহস দিচ্ছি, তুমি সেটা নিয়ে লড়ো। কিন্তু ইয়ন মানা করে দেয়, সে কারো সহানুভূতি চায় না, সে চায় না মানুষকে দয়ার চোখে দেখুক, কারণ জন্মের পর থেকে মানুষকে দয়ার চোখেই দেখেছে আর সেটা আর সহ্য করতে চায় না সে। আর তাছাড়া সে চায় না তার মা এসব সম্পর্কে জানুক যে সে রেপড হয়েছে, তাহলে সে আরো বেশি ভেঙে পড়বে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, কারণ দেখো কয়েকদিন ধরে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা বেদ্যব মেয়ে গর্বের সাথে সে বলছে যে তার টিচারটাকে রেপ করেছে। তোমরাও হয়তো দেখেছো ফেসবুকে, কেমন বেলায়েজ মেয়ে হলে সে বারবার ফেসবুকে এসে ভাইরাল হওয়ার জন্য এরকম কথা বলছে, অথচ কোরিয়ান একটা মেয়ে কথা বলার সাহস পাচ্ছে না। তো যাই হোক, এখানে ইয়ন তার মাকে উল্টো বলে কেউ যদি তোমাকে হেল্প করতে চায় তুমি কিন্তু হেল্পও নিও না। তো কোনো উপায় না দেখে মা মেয়ে দুজনেই কাঁদতে থাকে। তো এরপর কিছুদিন পরে কোর্টে শুনানি হয় এবং প্রমাণের অভাবে ইয়নের 5 বছরের জেল হয়। বাট এই সিদ্ধান্ত শুনেই ইয়নের মা হাত জোর করে কেঁদে ওঠে এবং তার মেয়েকে সে জড়িয়ে ধরে এবং এত কাঁদে যে কোর্টরুমের বাকি সবার চোখে পানি চলে আসে, কিন্তু আইনের তো হাত বাঁধা। তো যাই হোক, এরপর জেলে ইয়নকে এমন একটা ঘরে নিয়ে যাওয়া হয় যেখান থেকে আগে থেকেই 5টা মহিলা থাকতো যারা তাদের সাজা কাটাচ্ছিল বিভিন্ন অপরাধের। তো ইয়ন ঘরে ঢুকতেই একটা মেয়ে করে কেউ মারতে শুরু করে, মানে ছোট চুলওয়ালা মেয়ে। এর কারণটা হচ্ছে ইয়নের সাথে নাকি ওর ধাক্কা লেগেছিল। এটা মূলত একটু প্রভাব বিস্তারের ব্যাপার এবং জেলে যদি যাও তাহলে বুঝবে যে বাইরের চেয়ে জেল আরো বেশি রাজনীতি চলে এবং খুব ডেঞ্জারাস জায়গা। তবে ইয়নের যেহেতু বয়স কম, ওকে মারতে দেখে বাকিরা করে কি ওকে এসে থামায়, কিন্তু রাতে ইয়ন তার মায়ের কথা ভেবে অনেক কান্না করে, কারণ এই প্রথম সে তার মা ছেড়ে দূরে রয়েছে, তাও আবার জেলখানায়। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই ওর জেলখানার রুমের সকল কয়েদিরা মিলে একসাথে খাবার খাচ্ছে। তবে আমাদের ইয়ন যে ভয়টা পেয়েছিল যে জেলখানায় যারা থাকে তারা হয়তো অনেক খারাপ, ওরা অত খারাপ ছিল না। তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব কষ্টের গল্প রয়েছে। মানে ব্যাপারটা বোঝাই আমি তোমাকে, এখানে যে মহিলারা এসেছে তাদের সবারই একটা ব্যাক স্টোরি রয়েছে। বেশিরভাগই লাইফে একটা কষ্ট পেয়েই তো অপরাধ করে, মানে সবসময় কিন্তু অপরাধী হিসেবে মানুষ জন্ম নেয় না, মাঝে মাঝে সিচুয়েশনে তাদেরকে অপরাধী করে দেয়। তবে এদের মধ্যে একজন নারী ছিল সবার চেয়ে আলাদা এবং সে সবার থেকে আলাদা একটা গোলাপি রঙের ইউনিফর্ম পরেছিল। তো এরপর ইয়ন যখন জিজ্ঞাসা করে তার সম্পর্কে তার এক রুমমেটকে, তখন সে বলে যে সে হচ্ছে জেলের সবচেয়ে সেরা প্রিজনার, যে প্রায় 18 বছর ধরে জেল খাটছে, আর তার নাম হচ্ছে শুনজে এবং তাকে সবাই বিগ সিস্টার বলে ডাকে। তো যাই হোক, এরপর ইয়ন তো খাওয়া বন্ধ করে দিয়েছে, বুঝতেই পারছেন মানসিক অবস্থাটা কি। তখন শুনজে মানে ওই বিগ সিস্টার আছে এবং ওকে আদর করে বুঝিয়ে বলে যে টেনশন করিস না, ধীরে ধীরে তুই এই জীবনে অভ্যস্ত হয়ে যাবি, আর তুই যদি না খাস তাহলে তোর কাজ করার শক্তি কই থেকে আসবে? আর তুই কি জানিস সেই জেলে কাজ করলে টাকা পাবি, তুই টাকা মাকে পাঠাতে পারবি, তো তোকে তো খেতে হবে। আর এরপর ইয়ন জানতে পারে যে মেরামতের কাজের জন্য সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়। তো ইয়ন ঠিক করে সে ওই কাজটাই করবে, কারণ তাহলে সে তার মাকে খরচের টাকা পাঠাতে পারবে। তবে কাজটা কিন্তু খুব
খুব কঠিন, বাট মায়ের জন্য রাজি হয়ে যায়। তো কিছুক্ষণ পরে সবাই নিজেদের কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর তখন একটা মহিলা কিন্তু ইউনকে দেখছিল, কারণ ইউন ছিল একবারে কচি তরুণী সুন্দরী, এবং বুঝতেই পারছো এটা ভালো দেখা নয়। মানে অনেক সময় হয় কি জেলে ওই থাকতে থাকতে ওরা সমকামী হয়ে যায় আর কি, ওইরকম একটা ব্যাপার। তো হাজিরা যাচাই করার সময় কারাগারের প্রহরী ইউনকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ও কিছু বলে না। কিন্তু তখন অফিসার বলে, তোমার পরিচয় এখন থেকে হচ্ছে 2037, মানে ও 2037 নম্বর কয়েদি। তো কাজ শেষ হলে সবাই যখন একত্রিত হয় তখন ইউন করে কি জেল অফিসারের কাছে জিজ্ঞাসা করে, কিন্তু জেল অফিসার উল্টো রেগে যায় এবং বলে, টাকা টাকা করছো, তুমি টাকা তো পাবে না, তুমি একটা কয়েদি মাত্র। মানে টাকাটা একবারে নির্দিষ্ট মাসে দেয়, একবারে প্রতিদিন দেয় না। তো যাই হোক, ওই রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন ইউন এক কোণে চুপচাপ বসে কাঁদছিল। আর তখন বড় বোন সুনজে তার কাছে আসে এবং সে বলে যে টেনশন করিস না, টাকা পয়সা পাবি তুই, প্রয়োজন হলে আমি হেল্প করবো। আর এছাড়াও সে তার নিজের গল্প বলে, সে একটা লোকের পুরো পরিবারকে পুড়িয়ে মেরে ফেলেছিল। মানে ব্যাপারটা হয়েছে কি, ওই লোকটা আবার তার পরিবারকে মনে করো খতম করে দিয়েছিল, তার হাজবেন্ডকে হয়তো মেরেছিল, সন্তানের ক্ষতি করেছিল, এ কারণে ও মনে করো বিগড়ে গিয়ে পুরো ফ্যামিলিকে পুড়িয়ে দিয়েছিল বাড়ি সহ। তো সে এখন ওই কাজের জন্য অনুতপ্ত, তবে আবার মাঝে মাঝে তার মনে হয় যে না, আমি যা করেছি ঠিকই করেছি। এবং সে ইউনকে পরামর্শ দেয়, তোর মনের কথা তোর খোলাখুলি বলা উচিত, কারণ এটাই একমাত্র শান্তি পাওয়ার পথ। তুই যদি মনে করিস তুই ঠিক করেছিস তাহলে শান্তি পাবি, কিন্তু তুই যদি এরকম গিল্টিতে ভুগিস তাহলে তো কখনো শান্তি পাবি না। তো এই কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে সুনজের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং সেই দিনটা খুব বেশি নেই, আর কয়েকদিন পরেই তার মৃত্যুদণ্ড হবে। তো যাই হোক, সুনজের কথা শুনে ইয়ন তার মাকে একটা চিঠি লিখে, এবং চিঠিতে সে লিখে যে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। তো এর পরের দিন ইয়ন ধীরে ধীরে জেলের জীবনের সঙ্গে মানিয়ে নিতে শুরু করে, ধীরে ধীরে কাজ শিখতে শুরু করে এবং বাকি সব মহিলাদের সঙ্গে একটু একটু করে মিশতে লাগে। আর এর কয়েকদিন পরে ইয়নের মা তাকে দেখতে আসে এবং তার প্রিয় খাবার নিয়ে এসেছে, কিন্তু গার্ডরা তাকে খাবার নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ বাইরে থেকে খাবার জেলে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তো যাই হোক, অনেকদিন পরে মা মেয়ের দেখা হলো। তো ইয়নের মা তো কানে শুনে না, কিন্তু তারপরেও সেই প্রথম ইয়নের নাম বলে মুখ দিয়ে। সে কিন্তু বোবা এবং কানেও শুনে না, কিন্তু এতখানি দুঃখ যে সে ইয়নের নাম বলে দেয়। তো ইয়ন এই ডাক্তার শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং তারা একে অপরকে দেখে কেঁদে ওঠে। এবং এইটাই সিনেমার অন্যতম ইমোশনাল একটা দৃশ্য, যেখানে তুমি রিয়েলাইজ করবে যে একটা অচেনা মানুষের লালসা, দেহের লালসা একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিল। তবে এখানে একটা বিষয় দেখো, ইউনের মতো এরকম অনেক কোচি মেয়ে কিন্তু দক্ষিণ কোরিয়ার অনেক প্রস্টিটিউশন হাউসে আছে, অনেক পতিতা এরকম আছে। তো ওই লোকটা ওই ঝামেলা কিন্তু ওই পতিতার সাথে করতে পারতো, কারণ অপশন আছে। তো কিন্তু কি হলো, শুধুমাত্র ইয়নকে ভোগ করার জন্য পুরো একটা পরিবার শেষ, লোকটাও শেষ। কিন্তু বাংলাদেশে আবার এরকম হয় না, বাংলাদেশে টাকা থাকলে যে কেউ বেঁচে যাবে আর কি। তো যাই হোক, পরের দিন সকালে ইয়নের শরীর অনেক খারাপ হয়ে যায়, সে বিছানা থেকে উঠতে পারছিল না। আর এরপর ডক্টর যখন পরীক্ষা করে, ইয়নের মাথায় আকাশ ভেঙে পড়ে, সে জানতে পারে সে গর্ভবতী। মানে যে ভয়ঙ্কর ঘটনাটা তার সাথে ঘটেছিল সেটা থেকে সে যে বের হওয়ার চেষ্টা করেছিল, সেই ঘটনা তাকে আবার আটকে ধরলো। মানে দেখো, যে লোকটার জীবন নষ্ট করেছে তারই সন্তানের পেটে ছিল। তো এইটা জানার পর ইয়ন তো পাগল হয়ে যায়, সে জেল থেকে মনে করো পালিয়ে মরতে চায়। তবে তার আগে মাকে জড়িয়ে ধরে একটু চিৎকার করে সব কষ্ট বের করে দিতে চায়, এবং সে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে জেলের গেট পর্যন্ত চলে এসেছিল। তো যাই হোক, সে গেটের কাছে এসে যখন মাকে ডাকতে শুরু করে তখন পুলিশরা তাকে ধরে নিয়ে এবার একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয়। তবে তার রুমমেটরা যখন ইয়নের প্রেগনেন্সি ব্যাপারে জানতে পারে, তারা তো সবাই চিন্তিত হয়ে পড়ে, কারণ ইয়ন খুবই ছোট ছিল মা হওয়ার জন্য। আবার অন্যদিকে ওই বাচ্চাটা হচ্ছে ওই শয়তানের। তবে তারপরেও সবাই মিলে করে কি ইয়নকে আবার ওই কালকোটরি থেকে বের করে নিয়ে আসে। আর পরের দিন সুনজে করে কি ইয়নের মাথা নিজের কোলে নিয়ে আদর করে এবং বলে, যাই হোক না কেন তোকে হসপিটালে যেতেই হবে, তোকে সত্যর মুখোমুখি হতেই হবে, যে কোনো একটা সিদ্ধান্ত নে। তো যাই হোক, সুনজে এরপর তার দেখাশোনা করে বড় বোনের মতো এবং ওকে রুমে ফিরিয়ে এনে শুয়ে দেয়। মানে সুনজের আসলে অনেক পাওয়ার। তো যাই হোক, কিছু সময় পরে ওই মেয়েটাই যে আর কি প্রথম দিন ইয়নকে পিটিয়েছিল, ও ইয়নের উপর চেঁচিয়ে বলে, তুই কেন ওই ধর্ষকের বাচ্চা তোর পেটে রেখেছিস, তো করে কি কাজ দিয়ে ওর পেট ছিঁড়বে, মানে ওই বাচ্চাকে মেরে ফেলবে। কিন্তু বাকি কয়েদের এসে ইয়নকে বাঁচায়। তো এখানে আমরা জানতে পারি ওই মহিলার কেস সেম ইয়নের মতো, ও স্টুডেন্ট ছিল এবং ওকেও রেপ করা হয়েছিল এবং তাকে মেরে ওইখানে এসেছে। আর এই কষ্টের কারণে সে এত হিংস্র হয়ে গিয়েছে। তো যাই হোক, দিন কাটতে থাকে এবং ইয়ন তার মায়ের সাথে এবার কিন্তু দেখা করা বন্ধ করে দিয়েছে, কারণ সে ভয়ে ছিল তার মা যদি প্রেগনেন্সির কথা শুনে সে আবারও ভেঙে পড়বে। তবে তার মা কিন্তু প্রায় দেখা করতে আসতো, কিন্তু ইয়ন প্রতিবারই মানা করে দেয়। আর এখানে তার মা অনেক কষ্ট পায়, তবে সে বুঝতে পারে না কেন তার মেয়ে তার সাথে দেখা করছে না। তো এই পয়েন্টে আমি একটা কথা বলি, দেখো ইয়নের কিন্তু 2 গুলি গেল, ও রেপ হয়েছে এই কথা দুনিয়ার কাউকে বুঝতে দিবে না, তার জন্য ও কিন্তু হত্যার দায় স্বীকার করে নিল। কিন্তু লাভ হলো কি, সেই তো প্রেগনেন্টই হয়ে গেল, মাঝখান থেকে জেল খাটলো ফাউ। আর অন্যদিকে আমরা দেখি অন্য সেলের কিছু কয়েদি ইয়নকে ভয় দেখাতে আসে। আর ইয়নকে ভয় দেখাতে এসেছে হচ্ছে ওই লেসবিয়ান গ্রুপ আর কি, সমকামী গ্রুপ। এবং একটা মেয়ে ইয়নের কাছে আসে এবং বলে, আমার সঙ্গে বাথরুমে চল। আর এই মহিলা তো প্রথম থেকে ইয়নকে দেখে আকৃষ্ট ছিল এবং সে ইয়নকে নিয়ে খারাপ কিছু করতে যাচ্ছিল। বাট ইয়নের তো বিগ সিস্টার রয়েছে সুনজে। তো সুনজে নগদ এসে করে কি ওর চুল ধরে এবং ওকে বলে, তুই কি জানিস আমি যদি আরো 10টা খুনও করি আমার সাজা কিন্তু ওই মৃত্যুদণ্ডই থাকবে, এখন তুই যদি চাস তোকে মেরে আমি মৃত্যুদণ্ড নেবো, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। তো এরপরে যেটা হয়, ইয়নকে দেখে সবাই ভয় পেতে শুরু করে এবং ওকে বিরক্ত করা বা ওর দিকে তাকানো বন্ধ করে দেয়। তো যাই হোক, সময় কাটতে থাকে এবং ইয়নের প্রেগনেন্সি কমপ্লিকেশন বাড়তে থাকে। আর এরপর ইয়ন একটা কাচের টুকরা দিয়ে তার পেট কাটার চেষ্টা করে, বাট এইবার এসে ওই রাগী মেয়েটাই ওকে আটকায় এবং চিৎকার করে বলে, দেখ আমি তো তোকে আগেই বলেছিলাম যে ওই বাচ্চাটা রাখিস না, কিন্তু নিজেকে শেষ করতে তো আমি বলিনি। তো সব কয়েদি তখন
চলে আসে এবং ইয়নকে বোঝাচ্ছিল তুই এক কাজ কর, মিডিয়ার সাহায্য নে, কারণ তোর 5 বছর জেল হয়ে গিয়েছে, তুই 5 বছর জেলে থাকলে তোর পুরো জীবন নষ্ট হয়ে যাবে, তুই মিডিয়ার সাহায্য নে, তুই বল যে তুই রেপ হয়েছিলি, কেস রিওপেন হোক, তুই বেরিয়ে যাবে জেল থেকে। কিন্তু ইয়ন মানতে চায় না। তার কথা হলো 5 বছর নষ্ট হোক, কিন্তু পুরো পৃথিবীর সামনে আমি ধর্ষিতা হয়েছি এটা বলতে চায় না। তবে তারপরে ওর যে রুমমেটরা ছিল তারা করে কি আদালতে ওর জন্য একটা রিট্রায়ালের আবেদন করে, কারণ বিচারক যদি ওর গর্ভাবস্থা দেখে হয়তো সিদ্ধান্ত পাল্টাবে, তাছাড়া ওর বয়স কম। তবে এখানে যে লাভটা হয়, ইয়নকে ভারী কাজ থেকে সরিয়ে হালকা কাজ দেওয়া হয়, যেমন তাকে তুলনামূলক কম কষ্টের কাজ ওষুধ সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। তবে তারপরে ইয়ন কিন্তু তার মায়ের সঙ্গে দেখা করতো না, তবে মাঝে মাঝে চিঠি পাঠাতো, আর চিঠিগুলোর পরে ইয়নের মা খুবই ইমোশনাল হয়ে যেত। তো যাই হোক, একদিন হঠাৎ করে ইয়নের অনেক বেশি পেট ব্যথা শুরু হয় এবং পরীক্ষা করলে দেখা যায় যে সে 6 মাসের গর্ভবতী এবং তার পেট তো বেশি বড় ছিল না, আর এই কারণে সন্তানের গ্রোথ তেমন ছিল না। হয়তো সন্তানটাও বুঝতে পেরেছিল যে তার মা তাকে চায় না। তবে সন্তানের যখন ফার্স্ট হার্টবিট ইয়ন অনুভব করে তখনও কাঁদতে লাগে। মানে যত যাই হোক বুঝতেই পারছি ইয়নের সিচুয়েশনটা, ওই ব্যাটা নয় খারাপ, কিন্তু ওর পেটের ভেতরে তো ওর সন্তান, ওর পেটে জন্ম নিচ্ছে সন্তানটা। তো যাই হোক, সে নিজের কাছে একটা ওষুধ রেখেছিল ওই শিশুটিকে মেরে ফেলার জন্য, যেটা ওই রাগী মহিলাটা দিয়েছিল, আর আজকে ওটাও খেতে চেয়েছিল কিন্তু খায় না। তো যাই হোক, এরপরও যখন রুমে আসে তখন সবাই জিজ্ঞাসা করে যে ডক্টর কি বললো। তো ইয়ন তখন সবাইকে বলে যে সে 6 মাসের গর্ভবতী। আর এরপর ওই দিন থেকেই সবাই ওর অনেক আদর যত্ন করা শুরু করে, ওকে কোনো কাজই করতে দিত না। তো যাই হোক, দিন কাটতে লাগলো এবং এরপর সেই দিন আসে যখন আসে হচ্ছে রিট্রায়ালের শুনানি। তো বিচারক তখন ইয়নকে শেষ কথা বলার জন্য বলে, তবে ইয়ন এবারও তাই বলে যে হ্যাঁ, আমি ওই লোকটাকে মেরেছিলাম, আর কেউ মানুক বা না মানুক আমি জানি সে আমার সঙ্গে কি করেছিল, কিসের জন্য আমি তাকে মেরেছিলাম, তবে আমি শাস্তি ভোগ করতে প্রস্তুত, সেটা 5 বা 10 বছর বা ফাঁসি হোক, কিন্তু আমি চাই আমার মায়ের জানি কেউ খেয়াল রাখে। মানে কথাটা অনেক কষ্টের সাথেই বলেছিল, আমি যেভাবে বলেছি এভাবে নয়। তো ইয়নের কথা শুনে সবাই ইমোশনাল হয়ে যায় এবং তার কথা শুনে এবং ওর প্রেগনেন্সির কারণে বিচারক ওর 5 বছরের সাজা বাতিল করে ওকে শুধুমাত্র 1 বছরের সাজা দেয়, আর এটা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে। তো যাই হোক, এরপর দিনগুলো কেটে যেতে শুরু করে, ইয়নের পেটও বড় হতে শুরু করে, সবাই ওর অনেক খেয়াল রাখতো। তো একদিন হঠাৎ করে ইয়ন করে কি তার রুমমেটদেরকে বলে, আমার কসমস ফুল দেখার খুব শখ, কেন যেন আমার ওই ফুল দেখার খুব ইচ্ছে করছে, আর আমার মা সবসময় এটা আমাকে এনে দিত, কিন্তু এখন তার দেখা সম্ভব নয়। তো বুঝতেই পারছো কসমস ফুল বাড়ি থেকে কি আনবে। তো এর জন্য রাতে সবাই করে কি বাথরুমের দেয়ালে সব জায়গায় কসমস ফুলের ছবি এঁকে রাখে। তো সকালে উঠে যখন ইয়ন এটা দেখে সে অনেক সারপ্রাইজ হয় এবং অনেক খুশি হয় এবং সবাইকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। তো যাই হোক, এরপর সবাই মিলে ইয়নের বাচ্চার জন্য নিজেদের কাপড় কেটে এবং অনেক জামা চুরি করে ছোট ছোট জামা বানায়, মোজা বানায়, ওর নামও ঠিক করে রেখেছিল বনি, মানে দুর্বলদের রক্ষা করা। এমনকি সেই রাগী মেয়েটাও করে কি তার ওয়ার্ক প্লেস থেকে জিনিস চুরি করে নিয়ে বাচ্চার জন্য খেলনা বানায়। আসলে হয়েছে কি, এখানে যে কয়েদিরা ছিল তাদের মনে অনেক কষ্ট ছিল, কিন্তু সবাই যখন দেখতে পায় যে ইয়নের মতো একটা ছোট্ট মেয়ের এতখানি কষ্ট, তখন ওদের মনে হয় যে না, আমার চেয়ে ইয়নের কষ্ট বেশি, এবং সবার পাথরের মনকে হালকা করে দিয়েছিল। আর তাছাড়া ওই নতুন বাচ্চা আসার সংবাদে মনে হচ্ছে সবাই মা হয়ে যাচ্ছে, মানে সবাই একটা ফ্যামিলি, সবার মন একবারে খুলে দিয়েছে, ফুরফুরে হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই কাজে চলে গিয়েছিল, শুধুমাত্র ইয়ন একা ছিল। কিন্তু তখনই তার লেবার বা প্রসবের পেইন শুরু হয়েছে এবং সে তখন করে কি তার প্রত্যেকটা রুমমেটের জন্য আলাদা আলাদা চিঠি তার ড্রয়ারে রেখে দেয়, আর তারপর একটা ওষুধ খেয়ে মাটিতে শুয়ে পড়ে। কি ওষুধ খায় এটা আমরা জানতে পাই না, কিন্তু এরপর যখন সবাই ফিরে আসে তারা ইয়নকে অজ্ঞান অবস্থা পায়। তো সবাই আতঙ্কিত হয়ে গার্ডকে ডাকে। তো ইয়নকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর অনেকক্ষণ হয়ে যায়, ইয়নের কিন্তু হুঁশ ফিরে আসে না। কিন্তু ডক্টররা তাকে বলছিল যে পুশ করো, নালে তোমার বাচ্চা এবং তুমি দুজনেরই ঝুঁকি রয়েছে। তো ইয়নের আমরা জ্ঞান দেখতে পাই আর কি। তবে ইয়ন কিন্তু কোনো চেষ্টাই করছিল না, আর তখন ডক্টররা কোনোভাবে বাচ্চাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ইয়নের অবস্থা খুবই গুরুতর ছিল। তো ইয়নের একটা মেয়ে হয়, আর তারপর ইয়ন চলে যায় হচ্ছে কোমায়, এবং মেয়েটিকে এরপর ভালো একটা ফ্যামিলিতে অ্যাডপশন দেওয়া হয়। আর এরপর এদিকে আমরা দেখতে পাই জেলের সবাই ইয়নের লেখা চিঠি পড়তে থাকে। তো ইয়ন সেখানে সবার উদ্দেশ্যে অনেকটা এরকম লিখেছিল, আমি জানি না আমি বাঁচবো কিনা, তাই আমি বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে, আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, যেভাবে যত্ন নিয়েছো, আমি বাইরের দুনিয়া থেকে এরকম পাইনি। তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এই চিঠি পড়ে সবাই কাঁদতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখি ইয়নের মা জানতে পারে যে ইয়ন হসপিটালে, এবং এবার তো সব জানাজানি হয়ে গিয়েছে, বাচ্চা হয়েছে, কোমায় ধর্ষণ হয়েছিল। তো সে দৌড়ে পৌঁছায়, কিন্তু ইয়ন তো তখনও কোমায়। তো অনেক মাস পরে ইয়নের মা কিন্তু ইয়নকে দেখতে পেলেও কিন্তু তাও এই অবস্থায়। তো এই বোবা মা অনেকক্ষণ ধরে কাঁদে ইয়নকে জড়িয়ে। আর একবারে সিনেমার শেষে আমাদের দেখানো হয় যে ইয়ন কল্পনা করছে তার মেয়ে সুন্দর একটা কসমস ফুলের বাগানে খিলখিল করে হাসছে, এবং ওই মেয়েটিকে আমরা তার পরিবারের সঙ্গে দেখতে পাই। মেয়েটা আনন্দ বড় হচ্ছে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, মেয়েটার সাথে যে ফ্যামিলি রয়েছে এটা কিন্তু ইয়নের ফ্যামিলি নয়, এটা তার দত্তক ফ্যামিলি, মানে মেয়েটা যেখানে দত্তক হয়েছে সেখানে। আর তারপরের সিনে আমরা দেখতে পাই ইয়নের মা একটা কাপড় ইস্ত্রি করছে, আর তার পাশেই সরকারি চাকরির ইন্টারভিউ এর একটা কল লেটার রাখা রয়েছে। মানে আমাদের ইয়নের স্বপ্ন ছিল সরকারি চাকরি করবে, সেটা হয়তো পূরণ হয়েছে। আর তখনই তার মাকে ডাক দেয় একজন মা বলে, সেটা অবশ্যই আমাদের ইয়ন। আর এরপরে মা করে গিয়ে পেছনে ফিরে হাসে, কিন্তু আমাদের ইয়নকে দেখানো হয় না। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়, ফিনিশিং। তো ফাইনালি কিন্তু আমাদের বোঝানো হয়নি যে ইয়ন কি বাঁচতে পেরেছিল, মানে নতুন করে জীবন শুরু করতে পেরেছিল, নাকি ইয়ন কোমা থেকে বিদায় নিয়েছে এবং তার মা তার সন্তানের শোকে পাগল হয়ে গিয়েছে এবং ইয়নকে আজও কল্পনা করছে। তো আমি যেটা বললাম এটাই হবে আর কি, লাস্টেরটাই হবে। এটার ফিনিশিং ভালোভাবে হয়নি, মানে কষ্ট দিয়ে হয়েছে। ইয়ন দুনিয়াতে নেই এবং তার মা পাগল হয়ে গিয়েছে। আর এভাবেই একটা মানুষের লালসা এরকম একটা অসহায় ফ্যামিলিকে, যাদের অনেক স্বপ্ন ছিল অনেক বড় হবে, অনেক কিছু করবে, পুরোপুরি ধ্বংস করে দেয়। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে
যে ওদেরকে ধ্বংস করলো তার সন্তানকে বাঁচিয়েই সেই ইয়ন কিন্তু মারা গেল। তো বিদায় নিচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই।